এদিকে দীর্ঘ 15 মাস পর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছেন ডক্টর ইউনূসকে ভয়ানক হুঁশিয়ারি। 16 ডিসেম্বরে বাংলাদেশে কিয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন নতুন কর্মসূচির ঘোষণা। আমি রেহানার ছেলেমেয়েরা, আমার ছেলেমেয়েরা, তারা কি অপরাধ করেছে? তারা কি বাংলাদেশে গেছে বা প্রধানমন্ত্রী এই ব্যবসা দাও, ওটা দাও, সেটা দাও করতে গেছে? তারা কি হাওয়া ভবন খুলে কমিশন খেয়েছে? ব্যাপারটি আসলে টিকে থাকার সংগ্রাম। ক্ষমতার মাঠে টিকে থাকতে হলে গল্প বানাতে হয়, আর সেই গল্পকে সত্যের পোশাক পরিয়ে বারবার বলা হয় যেন সেটা শেষ পর্যন্ত বাস্তবের মতো শোনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোপাগান্ডার সচিব শফিকুল আলমের সাম্প্রতিক মন্তব্য ঠিক এই কৌশলটাই আবার প্রমাণ করলো। তিনি এমন ভঙ্গিতে ঘোষণা দিলেন যে ভারত নাকি আগে আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাবে, তারপর শেখ হাসিনাকে পাঠাবে। কথাটা দেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা এবার আদালতের মাধ্যমে পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার গ্রাউন্ড খুঁজে পেল সরকার। এটা নিয়ে এখানেই উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয়। তফসিলের আগে না ফিরলে তারেক রহমান কি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইনগুলো ঘেটে দেখা যাচ্ছে তারেক রহমানের তফসিল ঘোষণার আগে দেশে না আসেন, তাহলে সোজা সাপটাভাবে আইন লঙ্ঘন না করলে কিংবা তাকে বিশেষ সুবিধা দেওয়া না হলে তার পক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। মানে জেনারেল পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। কি ভাবছে, কি করছে, এটা জানার সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য উৎস হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারা কেবলমাত্র বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছেন। কি চিঠি? শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বা ফেরত পাঠানোর চিঠি। এর বাইরে কোনো প্রতিশ্রুতি বা সময়সূচির ইঙ্গিত তার বক্তব্যে তো ছিলই না, অন্য কোথাও ছিল না। এর মানে দিল্লি দরজা খুলে রেখেছে কিন্তু ভেতরে কাউকে ডাকছে না। কেউ এটার রাজনৈতিক ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারেন, কিন্তু এটাকে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে ঘোষণা দেওয়ার মতো আত্মবিশ্বাস সাধারণত রাজনীতিকরাও দেখান না। প্রেস সচিবের কথা তো বাদই দিলাম, প্রেস সচিব একটা স্মল ফ্রাই। এই স্মল ফ্রাই একটি কথা বলে দিল আর বাংলাদেশের সবগুলো পত্রিকা এটাকে হেডলাইন করে ফেললো। মানে বুঝতেই পারছেন অবস্থাটা। কিন্তু ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার প্রেস সচিব তথা প্রোপাগান্ডা সচিবের দাবির উপরে সোজা বরফ পানি ঢেলে দিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য আরো ঠান্ডা, আরো বাস্তববাদী। তার বক্তব্যের সার কথা হচ্ছে, ভারতের পক্ষ থেকে কামাল বা হাসিনাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই তার কাছে নেই। যেদিন দিল্লি কিছু জানাবে তার আগে ঢাকার পক্ষে অনুমান ভিত্তিক আশাবাদের উপর ভর করে সিদ্ধান্ত প্রচার করা রাজনৈতিক নয়, একটি দুর্বল প্রচারণা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাধারণত প্রেস সচিবের পোস্ট দেখে চালানো হয় না, সেটা শফিকুল আলম ভুলে গেছেন। এই কথা তৌহিদ সাহেব বলেননি, কিন্তু এটাই তার বক্তব্যের সার কথা। এর আগেও ভারতে আশ্রয় নেওয়া রাজনৈতিক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে একটি ভিডিওতে কথা বলেছিলাম আমি। আজকে চলুন বাংলাদেশ ভারত বন্দি প্রত্যার্পণ যে চুক্তি রয়েছে সেই চুক্তির বাস্তবতাটা একটু বিশ্লেষণ করি। শেখ হাসিনার আমলে এই চুক্তি স্বাক্ষরিত হয় বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে বিএনপি জামায়াত সরকার অবাধ ভারত বিরোধী তৎপরতা চালানোর প্রেক্ষাপটে শেখ হাসিনার আমলে গ্রেপ্তারকৃতদের ভারতে ফেরত পাঠানোর বিষয়টিকে মাথায় রেখে এই চুক্তিটি হয়। বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তি এমনিতেই এক গাদা শর্ত আর আইনি ফাঁকের উপর দাঁড়িয়ে আছে। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক হয়, যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হয়, যদি কোনো পক্ষ মনে করে যদি জীবন ঝুঁকির আশঙ্কা থাকে, কোনো দেশই তাকে ফেরত দেবে না। চুক্তিটাই এটা স্পষ্ট করে বলে দিয়েছে। আরো গুরুতর অভিযোগের ক্ষেত্রেও এটা ডুয়াল ক্রাইম নীতি আছে, অপরাধটি উভয় দেশেই অপরাধ হিসেবে স্বীকৃত হতে হবে। উপরের প্রতিটি শর্ত নিজেই একটা জটিল আইনি জঙ্গল। এর ভেতর ঢুকে ভারত যদি বলে আমরা ভাবছি, এটাই স্বাভাবিক, কারণ প্রত্যার্পণ কখনোই রাজনৈতিক আবেগের জায়গা নয়, এটা আইন, কূটনীতি এবং মানবাধিকার তিন দিক মিলে একটা নতুন এবং কঠিন ভূগোল। এর সঙ্গে আরো একটা কঠিন বাস্তবতা আছে, সেটা হচ্ছে ভারত যারই ব্যাপারে সিদ্ধান্ত দিক বা নিক, সেটা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যমত্যে হতে হবে এবং সকলের ঐক্যমত্যের মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করে ভারত। শেখ হাসিনাকে যে ভারতের সব রাজনৈতিক দল একমত হয়ে আশ্রয় দিয়েছিল সেটা বহুদিনের জানা কথা।
আপনারা দেখেছেন সেটা। এই অবস্থান রাতারাতি বদল হয়ে গেছে, এমনটা ভাবা হয় একরকম অতিরিক্ত সরলতা, নয় ইচ্ছাকৃত প্রোপাগান্ডা। আর এই সরলতা বা প্রোপাগান্ডার জায়গাটাই এখন হাস্যকর হয়ে উঠেছে, কারণ সরকারের ভেতরে দুই উৎস থেকে দুই বিপরীত বয়ান বেরিয়ে আসছে। একদিকে শফিকুল আলম নাটকীয় ঢঙে শুরু হবে কামালকে দিয়ে বলে ঢাক বাজাচ্ছেন, অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা শান্ত গলায় জানিয়ে দিচ্ছেন এমন কোনো তথ্য তার কাছে নেই। একটি সরকারের মধ্যে এভাবে দুদিক থেকে পুরোপুরি উল্টো বার্তা আসা নিজেই দেখিয়ে দেয় যে প্রচার আর নীতি। দর্শক, গত রাতে সরকার বলতে এই সরকার তাদের আমার মনে হয় যে গত 16 মাসের সব থেকে বড় সফলতাটা প্রকাশ করলো। সরকার যার পর নাই খুবই খুশি, এবং এই কাজটা করতে পেরে আমার মনে হয় যে সরকারের সবাই এক ধরনের উল্লসিত, এবং তারা মনে করছে যে এবার তাদের যে মিশন সেই মিশনটা বোধহয় সফল হলো। সেই মিশনটা হচ্ছে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা এবার আদালতের মাধ্যমে পরিপূর্ণভাবে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার গ্রাউন্ড খুঁজে পেল সরকার। এটা নিয়ে নানা রকমের বিতর্ক হতে পারে, বিতর্ক হওয়াটা অস্বাভাবিক না, হওয়াটাই স্বাভাবিক। হয়তো সময় পাল্টালে এটার ভিন্ন কোনো ব্যাখ্যাও আমরা পাবো, কিন্তু বর্তমান সরকারের আমার মনে হয় যে কি বলবো, যে নিজেদের সফলতার গল্প যদি তারা বই আকারে তৈরি করে কিংবা লেখার চেষ্টা করে, তাহলে এই সফলতাটাই সব থেকে বড় সফলতা হিসেবে তারা সামনে আনতে পারবে। কোন সফলতার কথা বলছি? 16 বছর আগে যে বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড, সেই ঘটনার জন্য একটা তদন্ত কমিশন, তাদের ভাষায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, এবং সেই তদন্ত কমিশন অবশেষে রিপোর্ট পেশ করেছে গত রাতে, এবং সেই রিপোর্টে যেরকম প্রত্যাশা করা হয়েছিল সেরকম রিপোর্টই এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে যে আওয়ামী লীগ এই কাজটা করেছে, এবং আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে, এবং আওয়ামী লীগেরই একজন এই কাজের নেতৃত্ব দিয়েছেন। তার মানে একটা গ্রাউন্ড তৈরি হলো আওয়ামী লীগকে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার। সে পথেই কি সরকার এবার তাহলে হাঁটবে? বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন কি বলল, কি বলার চেষ্টা করলো, কি তাদের উদ্ঘাটনের মধ্য থেকে পাওয়া গেল বলে তারা দাবি করছে, সেগুলো একটু চলুন জানার চেষ্টা করি এই ভিডিও। সেখানে বলা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত, আর মূল সমন্বয়কারী তাপস। তদন্ত কমিশন তাপস মানে হচ্ছে যে ঢাকা দক্ষিণের সর্বশেষ যিনি মেয়র ছিলেন ফজলে নূর তাপস, শেখ হাসিনার ভাতিজা, সেই তাপস এটার নাকি মূল সমন্বয়কারী, এমন তথ্যই এই তদন্তে বেরিয়ে এসেছে। তদন্তে কি আসলো চলুন একটু জেনে দেখি, তারপরে অন্য কথা বলা যাবে। 2009 সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে সংগঠিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে জড়িত এবং মূল সমন্বয়কারী হিসেবে তাপসের নাম তুলে এনেছে তারা। ওই হত্যাকাণ্ডে তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এটা বলছে। কমিশন প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন পেশ করেছেন গত রাতে। কমিশন যেটা বলছে, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল, জাতিকে অন্ধকারে রাখা হয়েছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন তা জাতি স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তার মানে প্রধান উপদেষ্টা বলছেন আপনারা একটা অসাধারণ কাজ করেছেন, এবং সরকারের জন্য এটা সুখকর, কারণ এখানে যেহেতু তদন্ত কমিশন বের করে এনেছে আওয়ামী লীগ দলগতভাবে এই কাজটা করেছে, সুতরাং এখন সরকারের পক্ষে খুবই সহজ আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে দল হিসেবে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা। তিনি বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল, এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটেছে। আপাতত অবসান ঘটেছে। আবার যদি কখনো রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়, তাহলে আমরা হয়তো আবার নতুন গল্প শুনবো, যেমনটা মুক্তিযুদ্ধের গল্প প্রতিটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা নতুন নতুন মুক্তিযুদ্ধের গল্প শুনি। এই বাংলাদেশে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া হিসেবেই আমরা ধরে নিয়েছি যারা সাধারণ মানুষ। তিনি বলেছেন, এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় রয়েছে, জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি। কমিশন প্রধান ফজলুর রহমান বলেছেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিপূর্ণ করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। মানে এটা নিরপেক্ষ তদন্ত হয়েছে এমনটা তিনি দাবি করেছেন। বলেছেন, আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি, সাক্ষীদের ডাকলাম, কারো কারো কাছ থেকে 8 ঘন্টা ব্যাপী তাদের বয়ান শুনলাম, যা বলতে চেয়েছি আমরা সব শুনেছি। তিনি আরও বলেছেন, এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে, কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো সেদিন, কেন অ্যাকশনে গেল না। তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছেন, এমনটা তারা দাবি করেছেন। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেছেন, এই ঘটনায় কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। তিনি বলেন, হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছেন ফজলে নূর তাপস। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে, এমন কথাও তদন্তে বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে তারা আওয়ামী লীগ 20-25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে, এবং বের হওয়ার সময় সেই মিছিলে 2 শতাধিক লোক ছিল। তার মানে হচ্ছে যে মিছিল করে আওয়ামী লীগ যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল পিলখানায়, তাদেরকে নিয়ে মিছিল আকারে বেরিয়ে এসেছে, যেন অপরাধীদের তারা খুব সহজেই বের করে আনতে পারে। তিনি বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল, অর্থাৎ শেখ হাসিনার আদেশেই এটা হয়েছে।
তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন সেনাপ্রধানেরও দায় দিয়েছেন তিনি। এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা। ওই ঘটনার সময় কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার, অর্থাৎ এর মধ্যে সাংবাদিকদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। তৎকালীন ওই রিপোর্ট যে সকল সাংবাদিক করেছেন তাদেরকেও যেন এটাতে জড়ানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন, এখন যেটা প্রধান উপদেষ্টা থাকছেন বাসভবন, যেসব মিডিয়ার সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছে তাদের সঠিক নাম, পরিচয় এবং তথ্য সংরক্ষণ করা হয়নি। অর্থাৎ সেই সময় যমুনায় যে সকল মিডিয়ার সদস্য মধ্যস্থতার জন্য মিটিংয়ে গিয়েছিল তাদের যে তথ্য, ছবি, নাম এগুলো কোনো কিছু সংরক্ষণ না করে সেগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করেছে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এ ধরনের ঘটনা না ঘটে। বৈঠকে অনেকেই উপস্থিত ছিলেন। এই কমিশন এরকম একটা রিপোর্ট দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে এটা হয়েছে। সেনাবাহিনী প্রধান এটার সঙ্গে জড়িত ছিলেন। সেনাবাহিনী প্রধানও তার অফিসারদের যেন মেরে ফেলা হয় সেই ব্যবস্থা করেছেন এবং এই পুরো প্রক্রিয়াটা সমন্বয় করেছেন ফজলে নূর তাপস এবং যারা ভেতরে এই কাজ করেছে তাদেরকে নিরাপদে বের করে নিয়ে এসেছে। আওয়ামী লীগের 20-25 জনের একটা মিছিল ভেতরে ঢুকে 200 জনের মিছিল হয়ে বের হয়ে এসেছে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে বের করে নিয়ে এসেছে। তৎকালীন সময়ে সাংবাদিক যারা এখানে রিপোর্ট করেছে তাদেরও এর সঙ্গে ভূমিকা রয়েছে। তারাও মিথ্যা রিপোর্ট করে মূল ঘটনা ধামাচাপা দিয়েছে, এরকমটা বলা হয়েছে। মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয় তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে, বিশেষ করে 2024-এর বিপ্লবী যে ছাত্র নেতারা, তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না, ভারত যতদিন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে। এমনকি ধরেন হাসনাত আব্দুল্লাহ, তিনি রোগশয্যায় থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয়। খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন, সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত। এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে, যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি, কার বুলেট এত শক্তিশালী। শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন, এটা কি রাজনৈতিক বক্তব্য? এর পেছনে কি কোনো যুক্তি নেই? দেখেন, ভারতের ভেতরে, সরকারের ভেতরে, ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন, যে এই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনূস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না, প্লেন পাঠান, আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই। ভারতেও এই আলাপটা ভীষণ জোরদার ভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো খানা খন্দ, নদী নালা, ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন নাই। তিনি ভারতে এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে, এয়ার স্পেসে ঢুকবে, সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনায় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান, যেই বিমানে করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে, সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে। শুধু কি তাই, 5ই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন তখন তো সেই বিমানে, সামরিক বিমানে, তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন। এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা সেটা বাংলাদেশে রাগঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন, শেখ রেহানা জানেন, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন, ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে। কাজেই ভারত সরকারের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা
সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য, তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার, যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে, তারা কেন রাজনীতি করছে? শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনূস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে। বাংলাদেশ সরকার একটা নোট ভার্বাল পাঠিয়েছে ভারত সরকারকে, যেই নোট ভার্বাল, এরকম একটা নোট ভার্বাল কূটনৈতিক যোগাযোগের একদম একটা খুবই প্রাথমিক পর্যায়, এবং এরকম একটা চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে যাতে প্রত্যর্পণ করে দেওয়া হয়, সেরকম একটা চিঠি ডিসেম্বরেও পাঠিয়েছিল ভারত সরকার। তখনও বলেছিল যে তারা দেখছে, চিঠিটা মানে খতিয়ে দেখছে। এবারও বাংলাদেশ সরকারের চিঠি পেয়ে ভারত সরকার সেই প্রতিক্রিয়াই জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই প্রতিক্রিয়াই জানিয়েছে যে ভারত সরকার বাংলাদেশের চিঠি পেয়েছে, তারা খতিয়ে দেখছে। বাংলাদেশ সরকারও নাটক করছেন, তারা জানেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছেন, আর অন্যদিকে এখন তারা নাটক করছেন নোট ভার্বাল পাঠিয়ে যে ভারত থেকে তারা এই প্রক্রিয়ায় নাকি প্রত্যর্পণ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবেন। এখন সেই নাটকে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুনে আসি শেখ হাসিনা কি বলেছেন, আর তারপর এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঠিক কিভাবে 5ই আগস্ট গণভবন থেকে কোন কোন শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে বের করে নিয়ে গেলেন, এবং তারপর তাকে প্রথমে সামরিক হেলিকপ্টার এবং তারপর সামরিক বিমানে করে ভারতের সামরিক বিমান ঘাঁটি হিন্ডন পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। কারা ছিলেন সেই সামরিক কর্মকর্তারা? শুনে আসি শেখ হাসিনা কি চ্যালেঞ্জ দিচ্ছেন। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার কারে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেবো, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা, এবং তা আমরা করবো। শেখ হাসিনা যে একটা সামরিক হেলিকপ্টারে চড়ে প্রথম গণভবনের কাছের একটি হেলিপ্যাডে গিয়ে ওঠেন, সেই ছবিটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনে 5ই আগস্ট শেখ হাসিনা গণভবন ত্যাগ করবার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। কিন্তু শেখ হাসিনা যে শেষ পর্যন্ত ভারতে গিয়ে পৌঁছেছেন একটা সামরিক বিমানে করে বাংলাদেশের, এবং ভারতেরও একটা সামরিক বিমান ঘাঁটিতে গিয়ে পৌঁছেছেন, সেই খবরটা 6ই আগস্টেই নিশ্চিত হওয়া যায় আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখার সংস্থা ফ্লাইট রেডার 24.com এর বরাত দিয়ে। সেই তথ্যটি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দেবার পর, এবং ইন্ডিয়া টুডের বরাতে তখন বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যম পত্রিকাগুলো সেই খবরটি প্রকাশ করে। শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন AJAX 1431 এই ফ্লাইটে। এটি সেনাবাহিনীর একটা পরিবহন বিমান, এটি সেনাবাহিনীর একটা C-130J হারকিউলিস বিমান, এবং তখন ফ্লাইট রাডারের তথ্যানুসারে এই খবরটা পাওয়া গিয়েছিল যে এই হারকিউলিস বিমানটি 5ই আগস্ট বিকেলে বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর কলকাতার দিকে যেতে শুরু করে, পরে পথ পরিবর্তন করে নয়াদিল্লির দিকে রওনা হয়, আর দিল্লি সময় ভারতীয় সময় বিকাল 5:30টার দিকে দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমান ঘাঁটি হিন্ডনে শেখ হাসিনার বিমানটি অবতরণ করেন, এবং শেখ হাসিনাকে সে সময় অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সম্প্রতি ভারতের 2 সাংবাদিক দীপ হালদার, জয়দীপ মজুমদার আর বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন 2024-এর জুলাই আগস্ট আন্দোলন নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ নামের যে বই লিখেছেন, সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঘরের মধ্যে থাকা তার সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলছিলেন যে দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো, এবং একরকম গণভবন থেকে শেখ রেহানা নাকি টেনে হিচড়ে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন। এটা হচ্ছে সেই বইয়ের বয়ান, যেটা বাংলাদেশে আবার রোববার দিনেও বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে মানব জমিনের খবরের সূত্রে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।